আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। নির্বাচনের প্রতি অনীহার কারণে পিআরের দাবিতে কর্মসূচি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে পিআর ইস্যুকে সামনে আনা হচ্ছে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর গুলশানে নিজস্ব কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত্য কমিশনের দরকার। ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালীন পিআরের দাবিতে কর্মসূচি ঘোষণা স্ববিরোধী বলে মন্তব্য করেন আমির খসরু। নিশ্চয়ই নির্বাচন নিয়ে তাদের অনীহা আছে, যেখানে আলোচনাই শেষ হয় নাই। তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তার মানে তারা ঐক্যমত্যের যে আলোচনা, সে তার প্রতি কোনো সম্মান দেখাচ্ছে না। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ তার। ঐতিহাসিকভাবে যে সমস্ত দেশ এই সমস্ত বিপ্লবোত্তর সময়ে খুব কম সময়ের মধ্যে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে পারে নাই, ওই সমস্ত দেশে গৃহযুদ্ধ চলছে। এই যে প্রক্রিয়া যারা চালাচ্ছে, এই যে কর্মসূচির কথা বলে, তারা কি বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেটের দিকে নিয়ে যেতে চাচ্ছে? নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গায়ের জোরে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জনগণ তা প্রত্যাখ্যান করবে। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। 16 বছর যেখানে মানুষ নির্বাচন করতে পারেনি, সেই নির্বাচনের আশা যেখানে জেগে উঠেছে, সেটা তো অবশ্যই, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেটাকে বানচাল করারই একটা প্রচেষ্টা বলে আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থ বড় করে না দেখে দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুধাবনের আহ্বান রুহুল কবির রিজভীর। মানুষ এটাকে পছন্দ করছে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক, সেটি দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন, পিআর পদ্ধতিতে কোনো দল নির্বাচন চাইলে আগামী সংসদে পাশ করতে হবে। তার আগে এমন দাবিতে জনগণের ম্যান্ডেট নেই। 5 আগস্টের আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিল, এমন প্রশ্ন রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার, এটা তারা চায়। আমরা যারা গণতন্ত্রকামী মানুষ, বিশ্বজুড়ে বাংলাদেশের বাইরে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই চাচ্ছে বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক। অক্টোবরের শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরতে চায় ঐকমত্য কমিশন, এমন কথা জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই, এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও জাতীয় নির্বাচনের আগে এবং পরে ভোট নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে সাংবিধানিক অধ্যাদেশ জারিতে কারো আপত্তি নেই। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। কথা বলেছি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সর্বসম্মত ঐক্যে পৌঁছতে পারেনি দলগুলো। ঐকমত্যের জায়গায় সভা শেষে ব্রিফিংয়ে অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে একাধিক সুপারিশ প্রস্তাব করতে চায় কমিশন। আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। জুলাই সনদের ভিত্তিতে গণভোট ও জাতীয় নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। এটা যদি গভর্নমেন্ট চায়, সিনসিয়ার হয়, এটা সম্ভব। আর সেম ডেটে হবে কি হবে না, এটা আমরা একটু যাচাই করি। তবে আমরা চাচ্ছি যে আগে হোক, এটাই বেটার। জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত ফ্যাসিবাদ লাভবান হবে বলে মনে করে বিএনপি। যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। যদি এটা আমরা ঝুলিয়ে রাখি,
যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফ্যাসিবাদ হবে। সংবিধানের মৌলিক বিষয় পরিবর্তনে গণভোটের বিকল্প নেই বলে মনে করে রাজনৈতিক দলগুলো। নানান ধরনের চক্রান্ত জাহিদ রহমান, RTV, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে জড়িত সেনাবাহিনী, র্যাব সহ সব বাহিনীর সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনার মামলায় প্রথম দিনের সাক্ষ্য দিয়ে গণমাধ্যমকে একথা বলেন তিনি। জুলাই হত্যাকাণ্ডের মামলায় অনেকেই জামিনে বের হয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন এই এনসিপি নেতা। GM মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষ্যতে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও 19 জুলাই পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে দেয়া তাদের কর্মসূচি দমনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন নাহিদ। কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমরা বলেছি। এ সময় জুলাই হত্যাকাণ্ডের মামলায় অনেকেই জামিনে বের হয়ে যাচ্ছে দাবি করে নাহিদ বলেন, কে কোন বাহিনীর সেটা না দেখে হত্যাযজ্ঞে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। পুলিশ সহ, মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত, তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়, কোনো বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, নাহিদ ইসলামের সাক্ষ্যের মধ্য দিয়েই শেষ হবে এ মামলার সাধারণ সাক্ষ্য গ্রহণ। যে ওনার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে আর অন্য কোনো সাক্ষী আমরা প্রডিউস করব না। এরপরে আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলাটা ক্লোজিংয়ের দিকে যাবে বলে আমরা আশা করছি। নাহিদ ইসলামের সাক্ষ্যের বাকি অংশ নেওয়া হবে বৃহস্পতিবার। থ্যাংক ইউ। GM মাহমুদ, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন কমিশন সচিব আক্তার আহমেদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, যাদের NID লক আছে তারা কেউই প্রবাসে বসেও ভোট দিতে পারবেন না। গত এপ্রিলে ইসির NID শাখা শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের NID লক করে। যাদের NID লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রিদওয়ান মুজিব সিদ্দিক ববি, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা। 2026 সালের ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক বৈঠকে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে তিনি একথা বলেন। আসন্ন নির্বাচনে তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোট দেবেন বলেও মন্তব্য করেন তিনি। ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দলের সদস্যরা সরকারের নানা সংস্কার নিয়ে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গা মানবিক সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। দুপুরে সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে কমিটির প্রধান বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, পেশাগত বিরোধ নিরসনে কার্যকর সমাধান বের করতেই কাজ করবে কমিটি। এদিকে দেশব্যাপী ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে জনদুর্ভোগের সৃষ্টি হয়। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে ব্যস্ততম এই সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের 6 দফার পাশাপাশি নতুন করে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের 4 দফা দাবির প্রতিবাদ জানায় তারা। গুলি করে এবং কুপিয়ে হত্যা করার যে হুমকি দিয়েছে, যারা দিয়েছে তাদের পর্যাপ্ত শাস্তি চাই। আমার কোর্সের নাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। 2024 সাল থেকে এই 10
দশম গ্রেড নিয়ে আন্দোলন করতেছি। আমরা চাই এটার একটা রায় দেওয়া হোক। যে রূপরেখা সরকার পক্ষ প্রকাশ করেছে তার দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে রাজধানীর মতো দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক এবং রেলপথ অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। আমাদেরকে তারা বাধ্য করেছে রাজপথে নিয়ে আসতে। এদিকে প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে সরকার গঠিত কমিটি সচিবালয়ে অভিভাবকদের সঙ্গে বৈঠক করে। এতে বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সভাপতিত্বে 4 উপদেষ্টা সহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে 6 সদস্যের আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় আন্দোলন প্রত্যাহারেরও। ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করতে, ওনারা কাজ করবেন যাতে একটা সেতু করা যায়। পারস্পরিক বিরোধী যে আছে সেটার মধ্যে কোথায় একটা একমত হওয়া যায়। এবং ওনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। তিনি জানান, প্রকৌশলীদের পদবি ব্যবহারের 3টি বিকল্প নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কোন পদবীধারীরা কি লিখবেন এটা নিয়েও আমরা আলোচনা করছি। এইটার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হই নাই, কিন্তু আমরা 3টা পরামর্শ পাইছি। একটা পরামর্শ হচ্ছে যে স্নাতক ডিগ্রিধারী যারা তারা ইঞ্জিনিয়ার লিখবেন এবং অন্যরা নামের আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিখবেন। আরেকটা প্রস্তাব হচ্ছে যে নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন যে আপনার কি, আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি বা এটা লিখবেন। আর আরেকটা হচ্ছে যে তৃতীয় প্রস্তাব হচ্ছে যে কিছুই লিখবেন না। নতুন কমিটির সুপারিশের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই বলেছেন ফাউজুল কবির খান। ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদেরকে খান আলামিন, আরটিভি, ঢাকা। ঠিক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 150 ও হল সংসদে 250 মনোনয়ন ফর্ম জমা পড়েছে। সকাল থেকে মনোনয়ন জমা দেন শিক্ষার্থীরা। এদিকে মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট মনোনয়ন সংগ্রহ করেছেন 1162 জন। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। এছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। এবারে চাকসু নির্বাচনে মোট ভোটার 27,637 জন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের 3য় দিনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ভোটারের কাছে যাচ্ছেন প্রার্থীরা, পদ অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মধ্যে বিভিন্ন বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলছে কিছু প্রার্থী। বেলা 11টার সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন। এ সময় তারা জানান, নির্বাচন যাতে কোনোভাবে বিতর্কিত না হয়। পরে নির্বাচন কমিশন তাদের সহায়তা করার আশ্বাস দেন। এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণের জন্য 8টি একাডেমিক ভবন সহ মোট 17টি ভোট কেন্দ্র তৈরি করা হচ্ছে। নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনকে স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। ক্যাম্পাসে উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে। প্রার্থীদের কাছে যাচ্ছি, তারা বেশ ভালোভাবে সাড়া দিচ্ছে। এখানে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয়, সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে পারি। ইলেকশনটা যাতে সর্বজন সবার কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,333 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থাকবে 4,437 কোটি 82 লক্ষ টাকা, প্রকল্প ঋণ 1,225 কোটি 36 লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 2,670 কোটি 9 লক্ষ টাকা। এটি 2025-26 অর্থবছরের 3য় ও অন্তর্বর্তী সরকারের 14তম একনেক সভা। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি গাজায় চলমান সহিংসতার নিন্দা জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির ভিত্তিতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবিও জানান।
এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের ও ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং নিজেদের জাতীয় নেতাদের ইসরায়েলের এই নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাপ দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার আইন বিভাগে যে সংস্কার করেছে, রাজনৈতিক সরকার এসে তা বাস্তবায়ন করলে জনগণ তার সুফল ভোগ করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে পারিবারিক বিরোধ সহ ৮টি আইনে মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধানের পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা, মামলার খরচ কমাবে এবং ন্যায় বিচার সবার জন্য সহজলভ্য হবে। এ ধরনের কার্যক্রম দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলেও আশা করেন আইন উপদেষ্টা। রিফর্ম করেছি, এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে, অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবারিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সন্ধ্যায় বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সফরে তার সঙ্গে থাকবেন ৪ জন রাজনৈতিক দলের প্রতিনিধি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসেন রয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারই প্রথম জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। রোহিঙ্গা সংকট সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এ পর্যন্ত যেগুলো ঠিক হয়েছে সেগুলো হচ্ছে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিব, মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, IMF-এর ব্যবস্থা পরিচালক সহ ইটালি, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কসোভো ইত্যাদি দেশের প্রতিনিধি দলের প্রধানের সাথে বৈঠক আয়োজনের প্রস্তুতি চলমান রয়েছে। এবছর পূজায় অনুদান ১ কোটি টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন করতে এসে একথা জানান তিনি। বলেন, গত বছর দুর্গাপূজা উপলক্ষে সরকার ৪ কোটি টাকা অনুদান দিয়েছিল, এবার ৫ কোটি টাকা করা হয়েছে। গত ১৫ বছর সরকারের অনুদান ছিল ২ কোটি টাকা। এরপরও কোনো প্রয়োজন থাকলে সরকারের পক্ষ থেকে তা মেটানো হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পূজা গতবারের চেয়ে উৎসব মুখর পরিবেশে হবে। পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের সহায়তায় যে কোনো অঘটন বা তথ্য তাৎক্ষণিক সরকারের কাছে চলে আসবে। বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা জেলা নির্বাচন অফিস ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত হরতাল আগেই প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে জেলার ৪টি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে ২টি রিট পিটিশন দাখিল করা হয়েছে। আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠলেও গাজা শহরে স্থল অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানায়, অবরুদ্ধ গাজা শহর ছেড়ে যেতে সালাহ আল দিনের রাস্তা দিয়ে ফিলিস্তিনিদের জন্য ৪৮ ঘণ্টার একটি অস্থায়ী পথ ঘোষণা করা হয়েছে। প্রাণ বাঁচাতে গাজা শহর ছেড়ে যাচ্ছে লাখ লাখ মানুষ। বুধবার ভোর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ১২ জন। এদিন গাজা শহরের পশ্চিমে সাতি শরণার্থী ক্যাম্পের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দারা বলছেন, ভোর থেকে গাজা শহরে হামলার মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে। টানা বিস্ফোরণে ধসে পড়ছে অসংখ্য ঘরবাড়ি। স্থল অভিযানের পাশাপাশি হামলায় নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধবিমান ও নৌযান। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।